আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার ছোট ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন সাকিব নিখোঁজ। তার সন্ধানে মিডিয়ার সহযোগিতা পাওয়ার জন্য সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার ছোট ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন, বয়স প্রায় 19 বছর। এবার সে হামদাদ পাবলিক কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 2024 সালে। প্রায় 10 দিন যাবৎ নিখোঁজ। পিতা হিসেবে আমার মানসিক অবস্থা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন। আমার স্ত্রী, সন্তানের দুশ্চিন্তায় প্রায় পাগল। তার নাম জেসমিন খন্দকার। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন সাকিব গত 18/9/2024 ইংরেজি তারিখে রাত আনুমানিক 10টার দিকে আমার 117 নম্বর নিউজ কার্টনের বাসা থেকে বের হয়ে অদ্যাবধি ফিরে আসেনি। আমিও আমার পরিবার থানা, হাসপাতালে ঘুরে ঘুরে হয়রান ও পেরেশান। প্রশাসন থেকে আকাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আমার ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন সাকিব নিখোঁজ হওয়ার পূর্বে গত 17/9/2024 ইংরেজি তারিখে বাসায় একটি ল্যাপটপ নিয়ে আসে। পরের দিন অর্থাৎ 18 তারিখে তার বড় ভাই মোহাম্মদ মহিউদ্দিন তাকে ল্যাপটপ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় ল্যাপটপটি তার জনৈক বন্ধুর নিকট থেকে এনেছে। জনৈক বন্ধুর নিকট থেকে সে 3 দিনের জন্য ধার হিসেবে এনেছে। এক পর্যায়ে তার বড় ভাই তাকে বলে যে অন্যের জনের জিনিস এভাবে ব্যবহার করতে নেই, সে দ্রুত এটা ফেরত দিয়ে আসো। এরপর সে তার বন্ধুকে ফোন দিলে ল্যাপটপ ফেরত নেওয়ার জন্য। ঘটনার দিন রাত অর্থাৎ 18/9/2024 ইংরেজি তারিখে রাত 10টার দিকে তার বন্ধু তাকে ফোন করলে সে ল্যাপটপটি ফেরত দিতে স্কাটানের বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় সে বলে যায় যে ল্যাপটপটি ফেরত দিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরপর তার দেরি দেখে রাত 10টা 30 মিনিটে তার মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আরও আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা পর সে না ফিরে আসায় আমি আমার পরিবার সহ লোকজন ওই রাতে আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। ওই দিন থেকে আজ পর্যন্ত তার মোবাইল বন্ধ পাচ্ছি। পরদিন অর্থাৎ 19/9/2024 ইংরেজি তারিখে সারাদিন সমগ্র স্থানে কলাবাগান, পান্থপথ, শাহবাগ থানা, কলাবাগান থানা, পান্থপথ থানা, শাহবাগ থানা ও ঢাকা মেডিকেলে খুঁজেও তার কোনো সন্ধান পাইনি। অনেক খুঁজেও তাকে না পাওয়ার পর দিন 20/9/2024 তারিখে রমনা থানায় একটি জিডি করি, যার নং 1245 1245। জিডি করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করি, কিন্তু থানা থেকে আশানুরূপ কোনো রেসপন্স পাইনি, যাতে আমরা প্রচণ্ড হতাশ। ইতিমধ্যে গত 23/9 ইংরেজি 2024 তারিখে আমার ছেলের ব্যবহারকৃত ড্রয়ার ও খাতাপত্র খোঁজাখুঁজি করলে একটি বাদামি রঙের খামে ল্যাপটপ ক্রয়ের ইসলাম দেখতে পাই, যাতে 1 লক্ষ টাকা ল্যাপটপটি কেনা হয়েছে মর্মে লেখা রয়েছে। উক্ত ল্যাপটপ কেনার বিষয়ে আমার পরিবার বা আমি কিছুই জানতাম না। ডকুমেন্ট পাওয়ার পর তাৎক্ষণিক রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সাহেবকে জানাই এবং তার হোয়াটসঅ্যাপসে পাঠাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি আমার সন্তানের দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছি। তার মা নানাবিধ অসুস্থতার পাশাপাশি সন্তান হারানো বেদনায় মুহ্যমান। সন্তানের খোঁজে এদিকে সেদিকে ছুটাছুটি করতে করতে ক্লান্ত। প্রশাসন আমাদের যথাযথ সহযোগিতা করছে না। অগত্য বাধ্য হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনারা জাতীয় দর্পণ, আপনাদের সহযোগিতা পেলে আমার ছেলের দ্রুত খোঁজ পাবো বলে আমার বিশ্বাস। এ বিষয়ে আপনাদের মিডিয়ার প্রচার ও আন্তরিক সহযোগিতা আমার মতো একটি অসহায় পরিবারকে স্বস্তি ফিরে দিতে পারে। আল্লাহ আপনাদের সহায়ক হন। গোলাম মোহাম্মদ নিখোঁজ মোহাম্মদ নাসিরউদ্দিন সাকিবের পিতা। মোবাইল নং 01720274265। জি, ল্যাপটপ নিয়ে গেছে, মানে মোবাইল সঙ্গে নিয়ে এসেছে, চাকরি করতে পারি না, কিছু জানা নেই আমাদের। এটা হচ্ছে সে ফেসবুকে আপনার অ্যাপস ওয়ার্ডে কথা বলতো আর কি, মোবাইলে কোনো কথা বলতো না মাঝে মাঝে।
না, এমন কোন বন্ধু সার্কেল নাই যে কলেজে এসে পরে সরাসরি বাসায় চলে আসে বাইরে কোথাও যায় না। ওসব তোমার তারা বলছে যে আমরা সহযোগিতা মানে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি এটা বলছে, এবং একটা লোকেশন দিয়েছিল আমাকে 17 তারিখে, তাকে আসাদনগরে একটা লোকেশন দিয়েছে, তো সেই লোকেশন অনুযায়ী সে ল্যাপটপও করে গেছে 17 তারিখে, কিন্তু টঙ্গী আসাদনগর থেকে। না, আমার তো এরকম সন্দেহ করার কেউ নেই, মানে কারোর সঙ্গে সে মিশে না, বাসায় থাকে শ্বশুর। হ্যাঁ, মনে হয় নগদ অর্থ দিয়ে কিনছে। আমার আলমারিতে ছিল একটা ইয়ের জন্য রাখছিলাম, কেনার জন্য দেখি, পরে দেখি যে টাকা নেই। জি, আগে আমরা জি হ্যাঁ। তো ওই আপনার মানে কর্মকর্তা নিবেদন ভবন বলছে যে ওই স্টাম্পে যে ভোটার আইডি কার্ড দেওয়া আছে সেটা একটা মহিলার, আর নাম হয়েছে পুরুষের, আর ঠিকানা সঠিক না উনি বলতেছেন না। মানে ওনার ফেসটা খুব গ্রাম্য একটা মহিলা, যার নাকি কোনো মোবাইল সম্পর্কে অভিজ্ঞতার কথা না, আমার ফেস দেখলে বোঝা যায় কিন্তু। আর মেনলি হচ্ছে আমার ভাইয়ের লোকেশনটা ছিল হচ্ছে একটা সবজি বাগান, রমনা থানা। মানে আমার ভাইয়ের ওর সাথে হোয়াটসঅ্যাপে বেশি কথা হইতো, মানে যখন ট্র্যাকিং করছে। তো এইখানে জি, আমি হচ্ছে নাসিরুদ্দিন সাকিবের বড় ভাই মোহাম্মদ মহিউদ্দিন। তো এইখানে হচ্ছে যে আপনার যখন সিডিআর রিপোর্টটা দেখা হয়, তো দেখা যায় যে সে যে যত কমিউনিকেশন করছে মোস্ট অফ তার সাথে হোয়াটসঅ্যাপে করছে, হোয়াটসঅ্যাপ করার কারণে হয়তো তার ওই নাম্বারটা আসেনি, কিন্তু পুরো কানেকশনটাই হচ্ছে যত কমিউনিকেশন হয়েছে গত 1.5-2 মাসে, মানে আননোন পার্সন যে বন্ধুটা, সেটা হচ্ছে আপনার সবজি বাগান, নিউজ কার্টন, রমনা থানার আন্ডারে। শুধুমাত্র 17 তারিখে ল্যাপটপের রিজনে তার লোকেশনও দেখাইছে যে টঙ্গী গাজীপুরের দিকে। আর যে ল্যাপটপটা, আমাদের তো একটা আইডিয়া আছে, একটা পুরাতন ল্যাপটপ সর্বোচ্চ এটা হইতে পারে 30 থেকে 35 হাজার টাকা সর্বোচ্চ। একটা পুরাতন ল্যাপটপের ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। এবং এগ্রিমেন্টটা করা হয়েছে ফেক এনআইডি কার্ড, কিন্তু ভেন্ডরের যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে এটা তো অ্যাকুরেট থাকবে অ্যাটলিস্ট, যে কোন জায়গা থেকে কিনছে, ভেন্ডরের নাম, ভেন্ডর রেজিস্ট্রেশন নাম্বার, এটা দিয়েও তো একটা কিছু তারা খুঁজে পাবে। বাট আমরা থানা থেকে আসানোর কোনো স্টেপ পাইনি। আছে না যে আমি ফিল্ডে নামলাম, সিসিটিভি ফুটেজগুলো একটু কালেকশন করি, ছেলেটা যেহেতু রাতে বের হয়েছে এইগুলি থেকে কোনগুলিতে গেল, যেহেতু তার লোকেশন লাস্ট পর্যন্ত রমনা থানায়, তাহলে আমরা একটু আমার এরিয়াতে সার্চ করি, এখানে কোনো সিসিটিভি ফুটেজ কালেকশন হয়নি। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম থানার, যেটা আমি সব থেকে বেশি অভিযোগ করি তাদের ব্যাপারে। 2 নম্বর হচ্ছে যে এখানে তারা ফিজিক্যালি কোনো কিছু চেক করে না। আর এখানে ভেন্ডরের আমি ওসি মিজানকে বলে দিছি যে স্যার আমি তাকে নিজ দিতে হইতেছে, মানে যা কিছু বলে এটা আমার তাকে বলতেছে, কিন্তু সে তার নিজস্ব উদ্যোগে কোন স্টেপ নেয় নাই। শুধুমাত্র সিটিআর রিপোর্টটা এটা সে ইজিলি পাওয়া যায়, একটা পুলিশ চাইলে আনতে পারে। সিটিআর রিপোর্ট ছাড়া আর কোনো বিষয়ে তার মুভমেন্ট ছিল না, এবং অলরেডি 10 দিন পার হয়ে গেছে, তার কোনো ফিজিক্যাল মুভমেন্ট কোথাও নেই, এবং তার কাছ থেকে আমরা কোনো আপডেট পাইনি শুধুমাত্র সিটিআর রিপোর্ট ছাড়া। এবং আমি আরেকটা জিনিস নোট করে রাখতে চাই, আমি সবাইকে জানিয়ে রাখতে চাই, আমার হারানো 6 থেকে 5-6 দিন পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু গত 4 থেকে 5 দিন ধরে আমি 100% শিওর আমাকে অ্যাটলিস্ট তিনজন বাইক দিয়ে কন্টিনিউয়াস ফলো করতেছে। যখন থেকে আমার মুভমেন্টটা খুব বেশি হয়ে গেছে, আমি 2-1 জন হয়তো সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি, তারা হয়তো ফোন দিছে থানায়, এবং অনেকবার এখানে অনেক জায়গা থেকে ফোন দেওয়া হয়েছে যে আপনারা কাজটা করেন, কিন্তু কাজ কিন্তু করা হচ্ছে না। শুধুমাত্র এই যে একটা সিডিআর রিপোর্ট যেটা বের করতে পারে, এটার পরে আমার মনে হয় না 2 পা হাঁটছে থানা থেকে, ঠিক আছে। কিন্তু আমাকে কিন্তু রিসেন্টলি গত 4 দিন ধরে ফলো করা হচ্ছে, এবং সেই ফলোটা আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে যখন হঠাৎ করে আমার বাইকের পেছনে ছিলাম, তেল নিতে ঢুকে পেছনে একটা বাইক আর কি খুব স্পিডে থেমে গেছে। থামার পর আমি একটু তাকালাম যে বুঝতেছে আমাকে ফলো করতেছে। সেই একই ব্যক্তি আমি যখন দিল্লি রোডে যাই, আমি যাওয়ার আগে সে ওইখানে দাঁড়ানো, আর আমি ফোনে কথা বলে গেছিলাম যে আমি আসতেছি, আমি দিল্লি রোডে আসতেছি। তো ওই সময় সে ওইখানে ফলো করছে, এবং ওর পরে আমি যখন বাসার দিকে যাই তখন আমার সিএনজিতে থাপ্পড় মারা হয়েছে জোরে। আমি সিএনজি করে বাসায় যাই, একটা থাপ্পড়ের শব্দ হয়েছে, তখন সিএনজি ওয়ালা বলছে বুঝতে পারছে কিছু একটা সামথিং রং। তখন সে বলছে আপনি কি ওই রোডে যাবেন না এই রোডে? আমি বলি এই রোডে, সামনে গিয়ে বামে টান দিবেন। তখন সে খুব টান দিয়ে আমার বাসায় দিয়ে আসছে, এবং একই ব্যক্তিদের অ্যাটলিস্ট 3 জন বাইকার, আর বাকি হচ্ছে 7 থেকে 8 জন হবে বকাটে পোলাবাইন। মানে এরা হচ্ছে মানে যে বোঝা যাচ্ছে যে খুব বকাটে লেভেলের, এবং 4র্থ শ্রেণীর লোকজন হবে এরা আর কি। তা আমি যখন বাসা থেকে বের হই তখনও ওদেরও দেখি, প্লাস ওদের সাথে 7 থেকে 8 জন বুঝতে পারি যে একসাথে আছে।
তো আমি কিন্তু এখানে আমাকে কিন্তু ফলো করা হচ্ছে, আমি সবাইকে জানাই আর কি, আমাকে ফলো করা হচ্ছে এবং আমি যে আমার ভাইয়ের জন্য মুভ করতেছি, এই যে মিডিয়া আপনাদের পর্যন্ত কষ্ট করে আসছি, আমি যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু আমাকে কিন্তু ফলো করা হচ্ছে যে আমাকে থামায় দেওয়ার জন্য। আমি কিন্তু এটা ফিল করতেছি গত কিছুদিন ধরে, এবং নির্দিষ্ট 3 থেকে 4 জনকে আমি দেখতেছি যে সবসময় বাইক দিয়ে ফলো করতেছে আমাকে। আপনি তাদের কোনো ছবি নিতে পেরেছিলেন? তখন তখন আমি আতঙ্কে, যখন বাইক দিয়ে ফলো করতে, আপনাকে বিভিন্ন জায়গায় ফলো করছে, আপনি একবারও কি তাদের কোনো ছবি নেওয়ার চেষ্টা না আমি ছবি নেওয়ার মতো সিচুয়েশন থাকে না তখন। 3 থেকে 4 জন যখন মানে একটা বডি ল্যাঙ্গুয়েজই থাকে তাদের অন্যরকম, ওই মুহূর্তে ছবি তোলার মতো সাহস মুভমেন্ট থাকে না। আপনি সন্দেহ হ্যাঁ আমি মিজানকে বলছি, ওসি মিজানকে বলছি, রশিনা এসআই মিজানকে বলছি, কিন্তু উনাকে এটা বলার পরও উনার কাছ থেকে কোনো মানে সুন্দর কোনো অ্যান্সার পাওয়া যায়নি। উনি আমার ভাইয়ের তদন্তের ক্ষেত্রেও কোনো, উনি যে এতদিন হয়ে গেল আপনার কাছে জিজ্ঞাসা করবেন যে আপনি কতটুকু আগাইছেন, উনি বেশি দূরে আগাইতে পারেনি এবং আগেও নেই। এবং এটা ওনাকে আমি জানাইছি আমার বাসার নিচে, জানানোর পরে ওনার কাছ থেকে ভালো কোনো রেসপন্স পাইনি। দায়িত্বহীন কথাবার্তা আর কি, যে কেন ফলো করে, এটা তো একটা পুলিশের কথা হতে পারে না। আপনি যে টাকাটা মিসিং হলো, হ্যাঁ, হ্যাঁ। আর সে মিসিং হলো 18 তারিখে। টাকাটা মিসিং হলো কখন জানেন? উনি মিসিং হওয়ার পরে মিসিং হওয়ার পরে আর কি। ওই ওই মিসিং হওয়ার পরে যখন ল্যাপটপের কাগজটা পাইলাম, তখন বুঝতে পারলাম যে 1 লক্ষ টাকা ওইখান থেকে মিসিং। এখন তার যেহেতু একটা বয়স, একটা ল্যাপটপের নেশায় সে হয়তো এটা করতে পারে, এটা আমাদের কাছে বড় কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমার ভাইটা হারায় গেছে। এবং আরেকটা সবচেয়ে মেইন পয়েন্ট, যে ল্যাপটপটা সর্বোচ্চ 30 থেকে 35 হাজার টাকা হবে সেকেন্ডের ল্যাপটপ, সেটা সে 1 লক্ষ টাকা এগ্রিমেন্ট করাইছে, এবং এগ্রিমেন্টে যে বিক্রি করছে তার কোনো ফোন নাম্বার নাই। মানে জিনিসটা এখানে একটু ধোঁয়াশা আছে। আমাদের কাছে মনে হচ্ছে যাক যেহেতু ল্যাপটপটা কিনছে, তাহলে সেখানে তার নাম্বার থাকবে তো, যে কার কাছ থেকে কিনছে। এখানে সবকিছুই ফেক রাখা হয়েছে, এগ্রিমেন্টের মানে মোস্ট অফ দ্য ফেক। এই জিনিসটা আমাদের কাছে একটা সন্দেহজনক বিষয়। একটা ছেলে ছিল, সে সবসময় বাসায় থাকবে, নিজের মতো করে একটা গোছালো রুম আছে, এখানে থাকবে, সে ক্লাস করবে, আসলে যাবে এত। কিন্তু গত 3 মাস ধরে তার যে কোনো ভাবে হোক, ফেসবুক হোক, এটা কোনো কলেজে মনে হচ্ছে না, ফেসবুকের মাধ্যমে কোনোভাবে আশেপাশে কারোর সাথে একটা পরিচিতি হয়েছে, এবং তার মাধ্যমে সে কিছুটা ব্রেন ওয়াশ। আর আমাদের কাছে কিছুটা মনে হচ্ছে ব্ল্যাকমেইল, মানে তার হঠাৎ করে ওর কথা মতো এখানে যাইতেছে ওইখানে যাইতেছে। তো এখানে হচ্ছে যে সে গত 3 মাস ধরে এই ঘটনাটা তার জীবনে। বাট এই 3 মাস আগে তার জীবনে যদি আপনি কলেজে কেউ যদি খোঁজ নেন, সে খুবই ভদ্র একটা ছেলে, সে রাস্তায় আড্ডা মারে না, বন্ধুদের সাথে দাঁড়ায় না, এবং এলাকায় কোনো আড্ডা বাজে না। সে জাস্ট লেখাপড়া করবে, আসবে যাবে আর বাসায় থাকবে, এতটুকু। কিন্তু এখানে আমাদের একটা দাবি হচ্ছে যে এইটা এতদিন হয়ে গেল, 10 দিন, আমরা তো থানার উপর আশা করেছিলাম, কিন্তু থানা তো এই 10 দিনে আমার ভাইয়ের কোনো সন্ধান, কোনো রেজাল্ট, কোনো কিছু দিতে পারেনি, শুধুমাত্র সিডিআর রিপোর্ট ছাড়া। আমি এখনো বলতে শুধুমাত্র এটা করতে পারছে। আমার কথা হলো যে আমার ভাইয়ের এই ব্যাপারটা মামলা নেওয়া হোক, যেহেতু এখন অনেক জায়গায় মামলা নেওয়া হচ্ছে না বলে র্যাব কাজ করতেছে না, ডিবি র্যাবে যদি কাজ করতে হয় মামলা লাগবে। তা আমি অনুরোধ করবো, আমার ভাইয়ের অলরেডি 10 দিন হয়ে গেছে, হারাই গেছে, তা আমি চাই একটা মামলা নেওয়া হোক, তো মামলা নিয়ে আমার এই ভাইয়ের একটা সুষ্ঠু তদন্ত করা হোক। এবং এতদিন হয়ে গেছে কেন সিসিটিভি ফুটেজ কালেকশন করে নাই, এটা আমার অভিযোগ, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আমার। আমি চাই আমার ভাইয়ের এই কাজটা পরিপূর্ণভাবে হোক, যাতে তার মুভমেন্ট ফলো করে, তার সবকিছু ফলো করে যাতে খুঁজে পাওয়া যায়। এটি আর কি আমার দাবি। আপনাকে 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 মাঝখান দিয়ে আপনি জানিয়েছিলেন যে হাইওয়েতে আমাদেরকে ফোন দিয়েছিল আপনার ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে একবার হয়েছে কি, আমি একটু কথাটা একটু অন্যভাবে বলবো। আমি রাতের বেলা আমাকে এসআই মিজান ফোন দিছে, দিয়ে বললো যার কাছ থেকে ল্যাপটপ কিনছে সে তো মানে আগে আগে কিন্তু এসআই মিজান বলছে যে আমাকে তাকে সন্দেহজনক লাগতেছে, যেহেতু তার লোকেশনও টঙ্গী, তোমার ভাইয়ের লোকেশনও টঙ্গী, এবং তাকে ফোন দেওয়ার পর সে ফোনটা অফ করে দিছে, এবং 2 দিন ধরে অফ, অতএব সে সাসপেক্ট। এটা হচ্ছে এসআই মিজানের কথা, আমার সাথে কথা বলা, 504 লাস্টের নাম্বারটা। কিন্তু পরে 2 দিন পরে তার সুর পাল্টা গেল, সে বলে না সে তো বিক্রয়.কমে ল্যাপটপ বিক্রি করে, তার কোনো সমস্যা নাই, তার বাড়ি তো ময়মনসিংহ। আমি একটু সাসপেকশন আছে ওনার ব্যাপারে, তার বাড়ি ময়মনসিংহ। রাতের বেলায় আমি তো তার বাসা ছেড়ে দিছি, সে আমাকে রাত্রে এতটুকু বললো, আমিও তার উপর হাল ছেড়ে দিছি, আচ্ছা ঠিক আছে ওকে ফোনটা রেখে দিলাম। কিন্তু পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠি, তখন একটা কল আসে। কল আসার পর একজন বলে কি যে আপনার ভাইকে তো পাওয়া গেছে, আপনার ভাইয়ের অবস্থা খুবই সিরিয়াস। আমি ময়মনসিংহ হাইওয়ে থানা থেকে বলতেছি, তো আপনার ত্রিশাল ময়মনসিংহ থেকে বলতেছি যে আপনার ভাইয়ের অবস্থা খুবই সিরিয়াস। তো আমি ওই নাম্বারটা তখন আমি থানায় পাঠিয়ে দিই। থানায় পাঠানোর পরেও আমাকে এটা বলে নাই যে এটা ফেক নাম্বার, অথবা এটা কোনো আধা ঘন্টা 1 ঘন্টার উপর হয়ে গেছে, মানে বলছি আমার ভাইকে পেয়ে গেছি, একটু দেখেন। কিন্তু আমাদের কোনো রেসপন্স দেয়নি। কিন্তু তখন আমি নিজে ত্রিশাল থানায় ফোন দিছি ট্রিপল লাইন থেকে নাম্বার কালেকশন করে। তখন আমাকে ওইখানকার যে ডিউটিরত ছিল সে বললো এটা পুরোটাই বানোয়াট,
আমাদের ওইখানে বলছিল একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ওইখানে তাকে রাখা হয়েছে। তো তারা তখনই আমাদের জানাই দিল আমরা উত্তরা যাইতে যেতে, এতক্ষণ আমরা উত্তরা পর্যন্ত চলে গেছি যে এটা আমরা ফেক, এখানে কোনো রেসপন্স করেন না, এখানে এরকম কোনো লাশ অথবা এরকম কোনো আহত অবস্থায় কাউকে পাওয়া যায়। মানে আমরা এখানে থানা থেকে কোনো রেসপন্স পাইনি, সবকিছু পাঠাইছি, তারাও কিন্তু নাম্বারটা পাঠাইছে, কিন্তু সে কিন্তু আমাদের জানাবে না, আচ্ছা ঠিক আছে আমরা একটু কিশোর থানায় যোগাযোগ করি অথবা আমাদের একটু জানাবে, তারা কিন্তু কোনো রেসপন্সও করেনি আমাদের। আমি একটা কথা দিই, হ্যাঁ, এসআই মিজানের বাইরে আসলে আমরা প্রশাসন উদ্বোধন এসআই ডিজাইনের বাইরে আমরা উদ্যতন বলতে কি আমাদের তো বর্তমানে এখন সব থেকে বড় ভরসার স্থল, মানে সব থেকে বেশি আস্থার স্থল হচ্ছে সেনাবাহিনী। এবং আমাদের রমনাথ থানার একটা সেনাবাহিনী ক্যাম্প ছিল, ওইখানে আমি ওনাদের কিছু মানে ওর যে জিডির কাগজ এভরিথিং দিয়ে আসছিলাম, এতটুকু আমি যোগাযোগ করছি। এবং কেস নিতে চান? হ্যাঁ, ওইখানকার ওসি হচ্ছে পায়েল, তদন্ত ওসি পায়েল। এখন এখানে আমি একটু কথা বলি, আমি জানি না হয়তো আমার শত্রু ক্রিয়েট হয়ে যেতে পারে, আমি যদি কথা বলে দিই সত্যভাবে বলি। এখানে ওসি পায়েলের সাথে যখন আমরা বসি, সে তার কথাগুলো মানে আমার মনে হয় না কোনো মানবিক মানুষের মতো কথা ছিল। ওসি পায়েল যখন দেখছে আমি খুব প্রেসার দিচ্ছি, ওসি মিজান এসআই মিজানকে ফোন দিচ্ছি, এবং সে বাধ্য হয়ে সিটিআর রিপোর্ট আমার কথা বাধ্য হচ্ছে যে আপনি সিটিআর রিপোর্ট বের করছেন আমাকে দেখান, তখন সে বাধ্য হয়ে অনেক কিছু আমার প্রেসারে করতে হয়েছে, মানে আমার ফোনের চাপে করতে হয়েছে। তখন দেখতেছে যে আমি খুব আমি খুব তাদেরকে ইয়ে করতেছি, তখন তারা বললো কি আমার মুরব্বী বাবা মা যেহেতু তারা একটু ওল্ড জেনারেশন, তারা কিন্তু একটু সহজ সরল হয়। তখন কি করলো, আমাকে ডাকলো, ডাকার পর আমাকে রুম থেকে বের করে দিল। 1 ঘন্টা আমার বাবা মাকে রুমে রেখে সে তার খাজুর আলাপ করতেছিল ফোনে, যে কোনো ফোন দিতেছে, 1 ঘন্টা বাবা মাকে বসায় রাখছে। 1 ঘন্টা পর আমাকে ডাকছে, 1 ঘন্টা মনে করেন আমাকে বাইরে বসায় রাখছে। সে আমাকে দিয়ে সিসিটিভি ফুটেজ কালেকশন করাইছে, সে আমাকে বলে তুমি ওইখানে গিয়ে মুভ করে তথ্য নাও, সবকিছু কিন্তু আমাকে দিয়ে দৌড়াদৌড়ি করাইছে, তারা কিন্তু চেয়ারে বসে আছে। তখন আমি একটা ফ্রেন্ডের ছিল, বললাম স্যার ওই যে এর আগে একটা ডেটে আমার ভাই একটা ওই যে খাবার কিনতে গেছিল, বিড়ালের খাবার আর কি কাটা বলে, আমি সিসিটিভি ফুটেজটা কালেকশন করছি আর ফ্রেন্ড সার্কেলে স্যারদের সাথে কথা বলছি, আমি একটু স্যার আপনার সাথে একটু এটা আলোচনা করবো। বলে না এখন আর কথা বলার সময় নেই, মানে সে তখন নেগলেক্ট করতেছে। তখন বললো আপনি আমাকে এত কিছু করাইলেন, যে কাজটা আপনার পুলিশের ছিল না কাজটা, বলে না এগুলো কি আমাদের কাজ নাকি, তাহলে আপনার কাজ কি? বলে আমি তো এখানে ফিল্ডে দৌড়াইতে পারবো না, আমি তো এগুলো করতে পারবো না। তো আমি যে সিসিটিভি ফুটেজটা কালেকশন করছি সে এটা দেখে নেয়। এখন আমি বললাম তাহলে কি স্যার আপনাকে আশা ছেড়ে দিব? বলে হ্যাঁ ছেড়ে দেন, আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় হয়ে যায়। আমি এগুলো এখন পর্যন্ত কাউকে বলি নাই, হয়তো আমার এখন শত্রু হয়ে যাবে এই কথাগুলো আমি ফ্লাশলি বলতেছি। তারপরে শুনেন, এখন আমার ভাই যদি কোনো একটা কিছু হয়ে যায় যদি মারা যাক, তাহলে আমি বলি তাহলে কি আমি কি জানাজার কাফনের কাপড় রেডি হবো? মানে সে বলছে রেডি হবে। মানে একটা পুলিশের একটা তদন্ত ওসির কথা এরকম, মানে এটা আমরা কখনো কল্পনা করিনি, এটা আমি কখনো বলিনি। আজকে আমি হয়তো আবেগপ্রবণ আমি বলে ফেলছি, কারণ আমার ভাই এতদিন ধরে হারায় গেছে, আমার ভাইয়ের কোনো সন্ধানে তাদের কোনো, আপনারা থানায় যান, আমি আশা করি তেমন কোনো কিছু তাদের কাছে বের করতে পারবেন না। 10টা দিন হয়ে গেল আমার ভাইয়ের কোনো সন্ধান নেই, আমার ভাইয়ের কোনো সিসিটিভি ফুটেজ কালেকশন হয় নাই, অনেক কিছুতে তারা অবহেলা করছে এবং এখনো অবহেলাতেই আছে। না, আমার ভাই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না, সে ঘরোয়া ছেলে, ইন্ট্রোভার্ট টাইপের, মানে বাসায় থাকবে, ফ্রেন্ড সার্কেল খুব কম ছিল, এলাকার ভিতরে তো ফ্রেন্ড ছিল। কলেজে নাই, স্কুলে নাই। তো এখানে রমনা থানার চরম অবহেলা, অমানবিক। উনি হচ্ছে রমনা থানার বর্তমানে তদন্ত ওসি, ওনার ট্রু কলারের নাম উঠে পায়েল, বর্তমান রমনা থানার তদন্ত ওসি। যখন আমি একটা কথা বলছি মাঝখানে, যখন ওনার সাথে উনিও শাউট করতেছে, তখন আমি যখন রিপ্লাই গুলো দিলাম, দেওয়ার পর একটু ঠান্ডা, মানে একটু ইয়ে হয়ে গেছে, সে যখন খুব উল্টা পাল্টা কথা বলার পর সে তখন ঠান্ডা হয়েছে। তখন আমি তার একটা কথা বলছি যে স্যার, তাতে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আমি তার ব্যাপারে তাতে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ এতটুকু মনে হয়েছে যে 5 আগস্টের পরে তার পরিবর্তন হয় নাই, আর এটা যদি 5 আগস্টের আগে হইতো তাহলে সে আমাকে পিটাইতো অথবা সে আমার থানার ভিতর ঢুকাই দিত। এবং আমি তারে বলছি স্যার এটা কিন্তু 5ই আগস্টের পরের বাংলাদেশ, অথবা আপনি যদি কোনো রং করে থাকেন আপনারও কিন্তু উপরে জবাব দিতে হবে। আমি একটা তদন্ত ওসিকে আমি তখন বলছি, পুরো থানা তখন গরম ছিল, আশেপাশে অনেকজন আইসা পড়ছিল রুমের ভিতর। আমার কথা হলো সে আমার আপন ছোট ভাই, সে আমার ভাইয়ের ব্যাপারে এরকম নেগলেক্টিভ বিহেভ করবে,
আর আমি কি তখন চুপ করে থাকবো? তখন তো আমি তো অবশ্যই আর্গুমেন্ট করবো, স্বাভাবিক। এটা তো ডিউটি ছিল। সে কিভাবে বলে যে এটা পুলিশের কাজ না? সিসিটিভি ফুটেজ কালেকশন কি এটা আমার কাজ? আমার কাজ? এটা অবশ্যই পুলিশের কাজ। আমার ভাইয়ের আশেপাশে যে তদন্তের ব্যাপারটা, এটাও পুলিশের কাজ। তাহলে তারা কিছুই করলো না, বরং আরো তর্ক করতেছে এটা আমাদের কাজ না। তাহলে কাজটা কার? যার এই কাজটা যার, আপনারা তার কাছে অন্তত আমার ভাইয়ের ব্যাপারটা একটু দিয়ে দেন। যেহেতু আমি রমনা থানার প্রতি কোনো আস্থা রাখি না, আমি এখনো বলতেছি আমার ভাইয়ের ব্যাপারে রমনা থানার প্রতি আমি কোনো আস্থা রাখি না। হয় এটা ডিবি, পিবিআই অথবা এই রিলেটেড যদি উপরের লেভেলের কারা হয়, হয়তো আমরা আস্থা রাখতে পারি যে হ্যাঁ ইনশাল্লাহ তারা সিটি ফুটেজ কালেকশন করবে, তার সিটিআর রেকর্ড ধরে টান দিবে, তার যতটুকু টেকনিক্যাল ব্যাপার থাকে, যতটুকু সাইবার ক্রাইম হোক, সাইবার ক্রাইমেও যদি যায় অ্যাটলিস্ট তারা একটা অ্যাকুরেট একটা রেজাল্ট আশা করি ইনশাল্লাহ নিয়ে আসতে পারে আমার ভাইয়ের ব্যাপারে। ফেসবুক দিয়ে কি হইতে বলেন? এবং একটা কথা, সে যখন বের হবে সে কিন্তু অলওয়েজ এদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হতো, যার সাথে হয় এটা তো আমরা চিনি না, তাকে ফেসবুক ডিঅ্যাক্টিভ করাইছে ফোনে রেখে, এবং তাকে মানে ওয়াইফাই লাইন খুলাইছে, দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর হচ্ছে যে আপনার ওর হোয়াটসঅ্যাপটাও ইনঅ্যাক্টিভ করাইছে। মানে এখানে আমাদের কাছে একটু মানে সন্দেহজনক হচ্ছে যে সে কোনো চক্রের আন্ডারে পড়লো কিনা। সে যেহেতু কোনো ফ্রেন্ড নাই, সারাদিন বাসায় থাকে, ক্লাসমেটদের সাথেও বাইরে আড্ডা নাই, এলাকায়ও নিচে আপনি এলাকায় খোঁজ নিতে পারেন তদন্ত করার জন্য, এলাকায়ও যেহেতু আড্ডা নাই, সবাই তো কান্না সাডেনলি হঠাৎ করে শুধু হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন আর ফেসবুক কমিউনিকেশন, ফোনে তেমন একটা তার সাথে অথবা যে ফ্রেন্ড হোক যেই হোক যোগাযোগ নাই গত 3 মাস ধরে। তো এইটা আমাদের কাছে একটু সন্দেহজনক লাগতেছে যে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতেছে, ফোনে কথা হচ্ছে না। তো এরপরে সে আবার ওয়াইফাই লাইন খুলে গেছে, ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিছে, হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভ করে দিছে, একটু সন্দেহজনক। যার চক্করে যার খপ্পরে সে পড়ছে সে খুবই ট্যালেন্ট, অথবা এই অনলাইন আপনার সাইবার সম্পর্কে তার খুব ভালো আইডিয়া আছে।